চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মিডিয়া ট্রেনার এবং বাচিক শিল্পী ও আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রৌনক জাহান। শুভ সকাল আপু, কেমন আছেন? ভালো আছি, আপনারা ভালো সবাই? জি, আমরা সবাই ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, মিডিয়ার সাথে পথ চলার শুরুটা কিভাবে হয়েছিল আপনার? মিডিয়ার সাথে পথ চলা আমার আজকে থেকে প্রায় 40 বছর আগে। অনেক বছর আগে। অনেক বছর। তবে আমি যদি আমার প্রফেশনের কথা বলি, আমি এখন বাংলাদেশ বেতারে আছি রিজনাল ডিরেক্টর হিসেবে। আমি 26 বছর এই প্রতিষ্ঠানে কাজ করছি। আর মিডিয়াতে আমি আসলে ছোটবেলা থেকে শিশু শিল্পী হিসেবে কাজ করেছি। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের এনলিস্টেড শিল্পী ছিলাম আমি। ওই যে বললেন বাচিক শিল্পী, আমি আবৃত্তি, নাটক, বিভিন্ন রকম পাণ্ডুলিপি পাঠের সাথে যুক্ত ছিলাম। মিডিয়ার সাথে ইনভলভমেন্ট যদি বলেন, আমি খুব মজা করে একটা কথা বলি, আমি এখন বাংলাদেশ বেতারে আছি। ছোটবেলায় আমি বাংলাদেশ বেতারের শিল্পী ছিলাম। তারপরে আমি প্রফেশনে এসে প্রথমে আমি মিডিয়াতে কাজ করতাম, তারপরে যখন আমি প্রফেশনে এলাম তখন আমি বলবো যে আমি কাজ করাতাম, মানে আমি প্রডিউসার হিসেবে ব্যাক এন্ডে কাজ করেছি। তারপর যদি একটু এগিয়ে যাই মিডিয়া ট্রেনার, তখন আমি যারা মিডিয়াতে কাজ করে তাদের ট্রেনার হিসেবে কাজ করেছি। আর এখন আমি পলিসি ইনপুট দিচ্ছি, যেহেতু আমি একটা পদে আছি। তো এভাবে আমার মিডিয়াতে পথ চলা, এবং আমি খুব এনজয় করি, কারণ আমরা যখন কোনো শিল্প বা সৃজনশীল কাজের সাথে যুক্ত থাকি, আমি যদি সেই কাজটা জেনে বুঝে করি তখন সেই কাজটা ভালো হয়। সুতরাং আমি মনে করি আমরা যখন একটা কাজ করছি, ছোটবেলা থেকে আমি সাহিত্য শিল্প অঙ্গনের সাথে আছি এবং এখন যেভাবে কাজটা করছি খুব ভালোভাবে এনজয় করে কাজ করছি। আপনার 26 বছরের যে ক্যারিয়ারের কথা বলছিলেন, সেই সময়টা কেমন ছিল? সময়টা খুবই ভালো ছিল। আর মিডিয়ার সাথে যেহেতু আমি 40 বছর ধরে যুক্ত, আমি একদম ছোটবেলা থেকে আমি আমার যে কাজগুলো আমি খুব এনজয় করে করেছি। মিডিয়াতে অনেক অঙ্গনে আপনি কাজ করেছেন, আর কোন অঙ্গন বাদ আছে কিনা বা কোন কোন অঙ্গনে আর এক্সট্রা ভাবে কাজ করা হয়েছে সেগুলো ব্যাপারে একটু জানতে চাই। আসলে মিডিয়া বলতে তো এখন তো সোশ্যাল মিডিয়া একটা বড় পার্ট। আর আমরা যদি আগের কথা বলি, ট্র্যাডিশনাল মিডিয়া বলতে আমরা যেটা বুঝি বাংলাদেশ বেতার, অর্থাৎ রেডিও, টেলিভিশন, প্রিন্ট মিডিয়া আর ফিল্মটা হচ্ছে একটা বড় এলাকা। আমি 3টা সেক্টরেই কাজ করেছি। আমি রেডিওতে অ্যাজ এ আর্টিস্ট কাজ করেছি, ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করেছি, টেলিভিশনেও আমি প্রোডাকশনের সাথে যুক্ত ছিলাম, অ্যাক্টিং করেছি, একটা পত্রিকার সম্পাদক হিসেবেও কাজ করেছি। তবে হ্যাঁ, ফিল্মে আমার সেভাবে ব্যাক এন্ডে কাজ করা হয়নি। কিন্তু আপু, আমরা যতদূর জানি আপনি একটি শর্ট ফিল্মে কাজ করেছেন, যেটির শিরোনাম হচ্ছে নারী জীবন। এই সম্পর্কে একটু জানতে চাই। ওটাই, আমি হচ্ছে ব্যাক এন্ডে কাজ করিনি। নারী জীবনটা একটা শর্ট ফিল্ম। ওটা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছে। এইটার প্রডিউসার ছিল গাজী রাকায়েত ভাই, পরিচালনায় পুরস্কার পেয়েছে। আর আমি কাজ করেছি অভিনয়ে। ওই ফিল্মটাতে 3টা নারী চরিত্র ছিল, আই ওয়াজ ওয়ান অফ দেম। এই শর্ট ফিল্মটা নারীদের জীবন, সংগ্রাম, স্ট্রাগল এসব নিয়ে। আচ্ছা, এর পরবর্তীতে আর কাজ করা হয়নি কেন? মানে ফিল্মকে নিয়ে ফিল্মের সাথে কেন থাকা হয়নি? আমার পেশাগত ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, অ্যাজ এ উইমেন আমাদের মানে ওয়ার্ক আর ফ্যামিলি লাইফ ব্যালেন্স করতে গিয়ে একটু স্ট্রাগল করতে হয়। আর যে কোনো কিছু, আমি আপনাকে আগে বলেছি, যে কোনো কিছু করতে গেলে অনেক মানে ইনভলভ হতে হয়, একটু সিনসিয়ারলি করতে হয়। আমি ফিল্ম ইন্ডাস্ট্রিটা অনেক বড়, আর আমি যে কোনো কাজ খুব সিনসিয়ারলি করতে চাই। আমি হয়তো মুভিতে অতটা সময় দিতে পারবো না, সেজন্য আর ওই সেক্টরটাতে আমার কাজ করা হয়নি। তবে হ্যাঁ, হয়তো ভবিষ্যতে ভালো কোনো কাজ পেলে করতেও পারি। আমরা জানি যে আপনি চমৎকার আবৃত্তিও করেন। কোথায় থেকে আবৃত্তির এই জায়গাটা শুরু হয়েছে বা ভালোবাসাটা শুরু হয়েছে? আসলে আমরা যখন ছোট ছিলাম, অনেক কিন্তু এলাকা ভিত্তিক অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হতো পাড়া মহল্লায়, তারপর স্কুল লেভেলে আমাদের অনেক এসব কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতাম। এবং আমাদের ফ্যামিলিটাও খুবই কালচারাল ওরিয়েন্টেড। আমার মা লেখালেখি করতেন, আমার মায়ের লেখা বইও আছে, ভাই বোনরাও সবাই এই সেক্টরে। এবং বিশ্ববিদ্যালয় জীবনে আপনি হয়তো নাম শুনে থাকবেন কণ্ঠশীলনের দাবিংশ আবর্তনে আমি অংশগ্রহণ করেছি এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছি। এখন কিন্তু ওটার 112তম আবর্তন মনে হয় চলছে। আমি ছিলাম হচ্ছে 90s-এর।
তো ওইখানে আমাদের শিক্ষকরা ছিলেন ওয়াহিদুল হক স্যার, সঞ্জিদা আপা। ওইখান থেকেই আমি নরেন স্যার, মীর বরকত স্যার, আসলে অনেকের নাম হয়তো আমার এই মুহূর্তে মনেও নেই, ওইখান থেকেই আমি আবৃত্তির শক্ত গোড়াপত্তনটা হয় আমার আর কি। আচ্ছা, তাহলে আপনার কণ্ঠে এবার আমরা একটা কবিতা শুনতে চাই, আবৃত্তি শুনতে চাই, কোনটি শোনাবেন? আসলে আমি দেখে দেখে তো অনেক কবিতাই পড়েছি, মুখস্থ আমার আছে গুটি কয়েক, ওখান থেকেই একটা আমি শোনাচ্ছি দর্শকদের। ছিলেন নিভৃত গ্রামে, সর্বক্ষণ সংসারের খুঁটিনাটি কাজে মগ্ন। আসমানে রৌদ্র কাঁপে, মেঘের পানসি ভাসে, কখন যে কটা বাজে থাকে না খেয়াল কিছু। দৃশ্য খুবই চেনাশোনা, মৃদু রং মাখা, নানা সূক্ষ্ম সূত্রে গাঁথা। চুলায় চাপানো হাঁড়ি, পুঁইশাক ঢাকা, মাছ পড়ে গোটা দুই শিক্ষক স্বামীর পাতে। লাউয়ের মাচায় কখনো রাখেন চোখ, কাঁঠাল গাছের ডালে হলদে পাখি লেজটি নাচায় ঘন ঘন। বেলা বাড়ে, ইঁদারার পানিতে গোসল সেরে কাঁচা পাকা চুলে চালান কাকুই দ্রুত, আর ভাবেন খোকন স্কুলে নামটা মুখস্থ করে। বয়মে রাখেন নকশি পিঠা, মনে পড়ে বড় ছেলেটির কথা। চোখ চার বড় বেশি চঞ্চলে, পড়াশোনা করে যে শহরে। এবাড়ির গণ্ডি ছাড়া কোথাও পড়ে না তার পায়ের পাতার কালো ছাপ। সারাক্ষণ থাকেন আড়ালে, আর খসে না মাথার কাপড় ভুলেও কারোর সম্মুখে কখনো। আপনি বেতার আঞ্চলিক পরিচালক হিসেবে আছেন, সো আপনি কোন কাজগুলো দেখছেন? আর সরকারি প্রতিষ্ঠানে কর্মরত হিসেবে কিছু সিস্টেম মেনে যে কাজগুলো করার, যেমন একটা অফিসে হিউম্যান রাইটস প্ল্যানিং, প্রশিক্ষণ, তারপরে পদায়ন, এগুলো বিষয় নিয়েও আমাদের কাজ করতে হয়। আমরা হচ্ছি, আমাদের কাজটা এরকম সৃজনশীলতার পাশাপাশি প্রশাসনিক কাজ, দুটোর ব্লেন্ডিংয়ে আমরা মিলিয়ে মিশিয়ে কাজ করি। বাহ, আপনি এত বড় একটা দায়িত্বে আছেন, তার পাশাপাশি পরিবারকেও সামলানো, সব মিলিয়ে কিভাবে ব্যালেন্স করা হয়? আসলে যে কোনো নারীর জীবনেই এটা একটা চ্যালেঞ্জ। আমাদের সোসাইটিটা এমনভাবে তৈরি, আমরা ধরেই নেই যে সংসার সামলানোটা প্রাথমিকভাবে নারীর দায়িত্ব, তারপরে পাশাপাশি বাইরের কাজ, দুটো আমাদের ব্যালেন্স করতে হয়। যদিও এখন সময় পাল্টেছে, আমাদের মিডিয়ার কল্যাণে আমাদের নারীর ইমেজটা কিছুটা আমরা মনে করি যে মিডিয়া এই ব্যাপারে খুব সচেতন যে নারীর পাশাপাশি পুরুষও যাতে সহযাত্রী হয়ে কাজ করে। সেই হিসেবে আমি বলবো আমার ওয়ার্ক আর ফ্যামিলি লাইফ এবং কাজের পরিবেশ যেভাবে ব্যালেন্স করি, 8-10টা মেয়ের মতোই করি। আমি সংসারটাকে আগলে রাখতে চাই সুন্দরভাবে, আর পাশাপাশি অফিসের কাজও করি। আর এখন যেমন ধরেন সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের বাসায় ফিরেও কিন্তু নিস্তার নাই, এটা সব সেক্টরেই। হোয়াটসঅ্যাপ চেক করতে হয়, মেল চেক করতে হয়, আমাদের অনলাইনে আমাদের ফাইল ইনিশিয়েট করতে হয়, নিষ্পত্তি করতে হয়। এগুলো সুন্দর করে আমার মনে হয় আমার ফ্যামিলি পার্টনার যদি ভালো হয়, এই কাজগুলো খুব বেশি কঠিন না। এবং আমাদের সোসাইটিটা এখন আগের চেয়ে অনেক পাল্টেছে। এখন আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতেই মোটামুটি মিলেমিশেই আমরা কাজ করি। আর বাংলাদেশ বেতারের কর্মপরিবেশ খুবই ভালো, যার জন্য এবং আমাদের জুনিয়র অফিসারও এটা বলবে যে কর্মপরিবেশ মেয়েদের জন্য খুবই ভালো। এই জন্য আমরা অত্যন্ত সাবলীলভাবে আমরা কাজ করে যেতে পারছি। চমৎকার। অবসর সময় কি করা হয়? আমি লেখালেখি করতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি, সবচেয়ে বেশি পছন্দ করি পরিবারের সাথে সময় কাটাতে। আমার পেট আছে, পেটের সাথে সময় কাটাতে ভালোবাসি। আমি মূলত ভ্রমণ পছন্দ করি, আমি খুবই প্রকৃতি প্রেমিক, আমি প্রকৃতির মাঝে থাকতে পছন্দ করি। দেশ নাকি দেশের বাইরে কোথায় ঘুরতে বেশি ভালো লাগে, পাহাড় নাকি সমুদ্র? আমার ভালো লাগে পাহাড়। আচ্ছা, আমার খুবই ভালো লাগে পাহাড়। আর দেশের ভিতরে আমার ভালো লাগে পাহাড়ি এলাকা, আর দেশের বাইরে আসলে আমি নতুন জায়গা দেখতে পছন্দ করি। যে কোনো একটা নতুন জায়গা আমি ঘুরতে ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে কথা বলে খুবই ভালো লাগলো। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপনাকেও, এবং এটিএন বাংলার দর্শকদেরও আমার পক্ষ থেকে শুভেচ্ছা। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই
আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে চায়ের চুমুকে।